আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 3। পাঠে জান্নাত জারা। তাছাড়া ম্যাম যদি আমাকে বেয়াদব বলে ধমক লাগায় তখন ভয় আর জড়তায় হাতে ম্যাডামের থেকে কাগজগুলো আমার হাতে তুলে নিতে তিনি তাড়াহুড়ো করে আমায় হাত খালি করার জন্য আমার হাতের ব্যাগ আর ফোনটা নিজের কাছে রাখতে বলল। ফাইলগুলো সহ স্যারকে জমা দিয়ে ম্যামের কাছ থেকে আমার ব্যাগ আর ফোনটা সংগ্রহ করে নিতে অসহায়ের মতো আমি মাথা নাড়াতেই ম্যাম দ্রুত চলে গেল অফিস রুমের দিকে। আমি ঠোঁট উল্টে এক পলক ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকালাম। জুই সত্যি আজকে আমাকে শান্তি দেবে না। এখন ওয়াশরুমে বসে আছে। প্রচণ্ড অস্বস্তিতে প্রিন্সিপাল স্যারের দরজায় কড়া নাড়লাম। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতে চোখে পড়ল বেশ কয়েকজন দাম্ভিক মানুষদেরকে। আমি এই প্রথমে কলেজের ফাউন্ডারদের সরাসরি দেখলাম। দেখতে সবাই মাশাআল্লাহ। 3 জনই সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত। ওনাদের সবাইকে দেখে সর্বপ্রথম আমার মাথায় যেটা আসলো সেটা হলো, এরা সবাই কি রাজনৈতিক বংশধর নাকি? কি চাই? ভরাট গলায় প্রিন্সিপাল স্যারের হঠাৎ প্রশ্নে থমথমে খেয়ে গেলাম আমি। প্রচণ্ড অস্বস্তিতে সিটিয়ে ধীর গলায় বললাম, স্যার, সুলতানা ম্যাম পাঠিয়েছেন এই ফাইলগুলো আপনাকে দিতে। ও আচ্ছা, ফাইলগুলো তোমার পিছনে বসা স্যারকে দাও। সহজ সরলভাবেই পিছনে ফিরলাম আমি। সাহস নিয়ে ফাইলগুলো এগিয়ে দিয়েছিলাম ইয়াং লোকটাকে। কিন্তু ইয়াং লোকের অল্প পরিচিত মুখটা দেখে মুহূর্তে ঠায় জায়গায় মেরে দাঁড়িয়ে পড়লাম। শরীরের মধ্যে তৎক্ষণাৎ হাড় কাঁপানো বিদ্যুৎ বয়ে গেল। এমনটা মনে হলো সেই বিদ্যুতের তেজে তৎক্ষণাৎ আমার 2 হাত দেখা গেল। তাই এই লোকটাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায়? সে কি আমায় পরিচিত কেউ? কই, আমার তো মনে পড়ছে না। আমার ভাবনার মাঝে লোকটা আমার থেকে কাগজগুলো নিজের হাতে তুলে নিল। আমি যে ওনার দিকে ডেব করে তাকিয়ে আছি সেদিকে উনি এক পলক চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত। আমাকে সম্পূর্ণ অনুগ্রহ করে হালকা কপাল কুঁচকে কাগজগুলো একের পর এক চেক করে গম্ভীর গলায় বলল, কাগজে সমস্যা আছে। নেম প্লেটের জায়গাগুলোতে ভুল। আব্বুর নামের জায়গায় আমার নাম ব্যবহার করা হয়েছে। এগুলো সংশোধন করে নিয়ে আসতে বলুন, কুইক। বাক্যগুলো শেষ করতে হাত বাড়িয়ে কাগজগুলো পুনরায় আমার হাতে তুলে দিতে চোখ উঁচিয়ে তাকালো প্রিন্সিপাল স্যারের দিকে লোকটা। অথচ মনে করছে না লোকটার পাশে আমি। সে আমাকে দেখলো না, হয়তো দেখার প্রয়োজনও মনে করে নাই। কিন্তু আমি হ্যাংলার মতো দাঁড়িয়েছিলাম লোকটার দিকে তাকিয়ে থেকে। আসলে মনে করার চেষ্টা করছিলাম এই লোকটাকে আমি কোথায় দেখেছি এর আগে। আমার ভাবনায় প্রিন্সিপাল স্যার অনুরায় আমাকে ডেকে ধন্যচ্যুত করে বলল, এই মেয়ে শোনো। অস্তিত্বে ঘুরে তাকালাম স্যারের দিকে। তিনি হয়তো বারবার এই মেয়ে বললে ডাকতে চাচ্ছেন না ফাউন্ডারদের সামনে, তাই সহজ সরলভাবে আমার নাম জিজ্ঞাসা করে বললেন, নাম কি তোমার? প্রচণ্ড অস্বস্তিতে মিনমিন স্বরে বললাম, রিক্তা। স্যার শুনতে না পেরে পুনরায় বললেন, কি নাম? হাঁসফাঁস করে বললাম, রিক্তা ইসলাম মায়া। ও আচ্ছা, শোনো মায়া, এই ফাইলগুলো তোমার সুলতানা ম্যামকে দিয়ে বলবে ভুলগুলো দ্রুত ঠিক করে পুনরায় পাঠাতে। যাও। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চোখে তাকালাম পাশের লোকটার দিকে। তিনি তখনও আমাকে দেখলেন না পর্যন্ত। লোকটার এই গম্ভীর অ্যাটিটিউড অদৃশ্য অপমান বোধ করলাম আমি। কেন বারবার হ্যাংলার মতো তাকাচ্ছিলাম লোকটার দিকে তাও বুঝতে পারছিলাম না। শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে বলে এর জন্য বারবার তাকাতে হবে? আজব। মায়া, তোমার বাসা কোথায়?
কথা শুনে তো মনে হচ্ছে না তুমি এই চট্টগ্রামের মেয়ে, অন্য জেলার নাকি? গম্ভীর লোকটার থেকে দৃষ্টি সরিয়ে তাকালাম বৃদ্ধ বয়স্ক লোকটার মুখের দিকে। কি অমায়িক আদরের হাসি মুখ ওনার। বয়স্ক লোকটার বয়স ৮০-র কাছাকাছি মনে হলেও দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখাচ্ছে। আমি কোথাও যেন শুনেছিলাম বড় লোকদের টাকার গরমে বয়স বাড়ে না, অহংকারে বাড়ে। তবে এই বৃদ্ধা লোকটাকে দেখে আমার অহংকারে মনে হলো না। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা কাত করে সম্মতি দিলাম, বোঝালাম হ্যাঁ আমি অন্য জেলার মেয়ে। কোথায় ফের হাসলো, আগ্রহ নিয়ে বলল, কোন জেলায়? জি, ব্রাহ্মণবাড়িয়া। আমার কথা শুনে বেশ মজা পেলেন যেন বয়স্ক লোকটা। তিনি কৌতুক করে সঙ্গে সঙ্গে আমাকে বললেন, ও তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে? বাহ, তা মায়া, তুমি ঝগড়া টগড়া কেমন পারো? ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে কথা বলে কথা। অবশ্যই এইসব পারবে। ওই যে তোমার পেছনে আমার নাতনিকে দেখছো, ও কিন্তু মারামারিতে বেশ দক্ষ মানুষ। মুখ থেকে হাত চলে বেশি ওর। তুমি ওকে হারাতে পারলে বুঝবো না তুমি সত্যিই ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। কি পারবে? বৃদ্ধ লোকটার মজার কথা প্রিন্সিপাল স্যার হেসে ফেলল, কিন্তু বাকি দুজন লোক গম্ভীর মুখে বসে। আমি প্রচণ্ড অস্বস্তিতে হাঁসফাঁস করে নত মস্তিষ্কে আর চোখে ওনার নাতনির দিকে তাকাতে মুহূর্তে চোখাচোখি হয়ে গেল দুজনের। লজ্জায় আর অস্বস্তিতে সিটিয়ে কি করব ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিলাম বৃদ্ধ লোকটাকে। আমার সম্মতিতে লোকটি বলল, সাব্বাস, এই না হলো ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তুমি? তোমাকে অবশ্য বৃদ্ধ লোকটাকে বলতে না দিয়ে যুবক ছেলেটি গম্ভীর গলায় তৎক্ষণাৎ আমাকে উদ্দেশ্য করে বলল, আউট। চমকে তাকালাম পিছনে। ছেলেটি যে আমাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সেটা বেশ বুঝতে পারলাম, কিন্তু কেন? আমি কি ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে আছি নাকি? আমাকে বৃদ্ধ লোকটা দাঁড় করিয়ে রেখেছে, তাহলে আমাকে এই লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন? কি করেছি আমি? রিড, বিহেভ ইউরসেলফ। এতক্ষণে বুঝলাম লোকটার নাম রিড, আর বয়স্ক বৃদ্ধ লোকটা ওনার দাদা ভাই। বৃদ্ধ লোকটার নাম জানি না, তবে বেশ শক্ত গলায় রিদ নামক ছেলেটাকে শাসাতে চাইল, কিন্তু ততক্ষণে লজ্জা আর অপমানে আমার চোখে জল চলে আসার উপক্রম হলো। রিদ নামক ছেলেটার ওনার দাদা ভাইয়ের কথা আবারও উপেক্ষা করে ফের আগের ন্যায় আমাকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, আই সেড গেট আউট। আর দাঁড়ালাম না। অপমানে বিনিয়ে সহিত ছল ছল চোখে প্রিন্সিপাল স্যারের তৎক্ষণাৎ বলে চলে আসতে চাইলাম। দরজার অবধি গিয়ে হঠাৎ কি মনে করে পিছনে ফিরে আবারও তাকালাম সবার অগোচরে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনের। রিদ নামক লোকটা তখনও আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন। ওনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের ঘোর ছিল, কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা আমার জানা নেই। তবে লোকটা অপমান আমার বেশ গায়ে লাগলো। ফাউন্ডার স্যারের কক্ষ থেকে বের হতে হালকা ফুপিয়ে উঠলাম কান্নায়। বেশ অপমান বোধ করেছিলাম সেদিন এতগুলো অপরিচিত মানুষের সামনে। বেশ কাঁদতেও ইচ্ছে করছিল আমার। তারপর নিজেকে সংযত রেখে ম্যামকে কাগজপত্রগুলো দিয়ে চলে আসলাম বোকার মতো, নিজের ব্যাগ আর ফোন না নিয়ে। অপমানের লজ্জা এতটাই বেশি লেগেছিল যেন মনেই ছিল না আমার ব্যাগগুলো ম্যামের কাছ থেকে নিতে হবে। কাঠফাটা তপ্তর দুপুরের রোদের অতিষ্ঠ ধরনী, প্রায় প্রখর তাপে যখন সূর্যটা মাথার উপর থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলুর মতো হয়। আমার অবস্থাও ঠিক সিদ্ধ আলুর মতো হয়েছে। আমার একার নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থা সিদ্ধ আলুর নেই। প্রতিটা মানুষ কেমন ঘেমে নাজেহাল অবস্থা।
উফ, এই যে আমরা যারা মাঠে চেয়ার পেতে বসে আছি, শুধুমাত্র আমাদের অবস্থায় সিদ্ধ আলুর মতো হয়েছে। বাকিরা সবাই ভালোই আছে। স্টেজে বিশেষ অতিথিবৃন্দদের জন্য বিশেষ যান্ত্রিক ফ্যান ব্যবস্থা করা থাকলেও মাঠে আসনে বসা শিক্ষার্থীদের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যান ব্যবস্থা ছিল না। যাও গুটি কয়েকটা ফ্যান রয়েছে, সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথায় কার গায়ে লাগছে আল্লাহ জানেন। এই অতিষ্ঠ গরম, এবার সত্যি মেজাজ খারাপ হচ্ছে আমার। আমি গরম সহ্য করতে পারি না, কারণ এই গরমে আমার শরীর জ্বালাপোড়া হয়। খোলা মাঠের মঞ্চের পিছনের সারিতে প্রথম চেয়ারটাতে বসেছিলাম আমি, আমার সাথে জুইয়ের সাথে আমাদের চট্টগ্রামে এক নতুন বান্ধবী বসেছিল, নাম শ্রেয়া। তিনজনের হাতেই একটা করে রজনীগন্ধা ডালের সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল। অন্য হাতে ছিল হাত পাখানে একটা কাগজ, যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজে বসা অতিথিবৃন্দদের একের পর এক ভাষণ শুনে শেষ করছিলাম। শরীরে গরম আর পেটে ক্ষুধা থাকলেও মানবতার ভাষণের যতটা অমনোযোগী হওয়া যায়, আমি ঠিক এই মুহূর্তে ততটাই অমনোযোগী ছিলাম সংশ্লিষ্ট ভাষণে, যার জন্য প্রায় ঘাড় এদিকে সেদিকে ঘুরিয়ে রাস্তায় খুঁজছিলাম এখান থেকে উঠে যাওয়ার। আমার চেষ্টা বরাবরই ব্যর্থ হয়েছিল চারপাশে সিনিয়রদের প্রহরী থাকার জন্য। ব্যর্থতা আর মনোযোগিতার ফলে চোখে ঘোরালাম স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলেই বসা সেখানে। আমাদের বিশেষ অতিথিবৃন্দ প্রতিষ্ঠানরা রয়েছে সেখানে। প্রিন্সিপাল স্যার আরাফ খান, নিহাল খান, রিদ খান সবাই সারিবদ্ধভাবে বসা আছেন। ইতিমধ্যে আমি সবার নাম জেনে নিয়েছি শ্রেয়ার কাছ থেকে। যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে, তাই চট্টগ্রামের মানুষের খবরও ভালো জানা। তবে সবচাইতে বেশি যেটা আমার নজর কেড়েছে সেটা হলো রিদ খানের পরিবারের নাকি বংশগত সূত্রে চট্টগ্রামবাসী, আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি রিদ খানের সাথে ঢাকায় থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে বাবা নিহাল খানের সঙ্গে থাকে। তার মানে রিদ খানের বাবা মা একসঙ্গে থাকেন না। এবার কেন তারা একসঙ্গে থাকেন না সেটা আমি আরও অনেক পরে জেনেছিলাম। আচ্ছা, যাই হোক, এবার মূল কথায় আসি। রিদ খানের বাপ দাদা বংশগতভাবেই নাকি রাজনীতি করে, সেটা ব্রিটিশ আমল থেকে রাজনীতির খাতায় নাম তাদের। বর্তমানে রিদ খান এই কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো ওনার বাপ দাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। রিদ খানের বাবা নিহাল খান বর্তমান চট্টগ্রামের সদস্যের মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামে থাকেন বাবা আরাফ খান ও বাকি পরিবারদের নিয়ে। রিদ খান ঢাকা থাকে মানে মাকে নিয়ে। তবে ওনাকে প্রায় নিজের বাবার সঙ্গে দেখা যেতে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। আমাদের কলেজের ফাংশনটা ছিল রিদ খানের জন্য একটা উদ্দেশ্য মাত্র, বাবাকে সমর্থন করার। তবে আমার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না। তবে বলতে হবে রিদ খান সত্যি অনেক দারুণ দেখতে, ফিদা হওয়ার মতো সকল বিশেষ গুণ আপাতত ওনার মধ্যে ছিল। এই যে এই মুহূর্তে রিদ খান ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখে নিজের দাদা ভাইয়ের ভাষণ মনোযোগ সহকারে শুনছিল, এই সামান্য বিষয়টিও মেয়েদের চোখে লাগার মতো ছিল। ওনার গম্ভীর্য দৃষ্টিভঙ্গি, ওনার পার্সোনালিটি সবকিছুই মনোমুগ্ধকর ব্যাপার আছে। আর এজন্য আমার আশেপাশে প্রায় অনেক মেয়ে স্টেজের ছবি তোলার বাহানায় শুধু রিদ খানের ছবি তুলছে ঝুম করে। এসব দেখে আমি মনে মনে কি ভাবছিলাম জানেন? শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি যে সেদিন আমি পিছনের সারিতে বসে শুধু রিদ খানের
কয়টা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটা হিসাব করছিলাম। আচ্ছা, আপনারাই বলুন, হিসাব করার বা না, হিসাব করবই না বা কেন? সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এই কথাটাই আসে যে তার হয়তো অনেক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। তাছাড়া একজন সুদর্শন নেতা ছিল হৃদ খান, তার সখানে গার্লফ্রেন্ড থাকবেও এটা স্বাভাবিক, কিছু হবে না। নেতা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তলে তলে যে কত ঘাটের জল খায় এরা, তার হিসাব হয়তো তারা নিজেও দিতে পারবে না। প্রথম সাক্ষাৎকারে হৃদ খানের করা অপমানটার জন্য আমি সেদিন তাকে একদল সুচিত্রের নেতার দলে ফেলে মনে মনে বেশ কয়েক শান্তি পেয়েছিলাম। কিন্তু কে জানতো আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল, কারণ হৃদ খান নামক লোকটার সাথে আমার সেদিন দ্বিতীয়বারের মতো দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকেল তখন 4টা ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম সুলতানা ম্যামের কাছে আমার ব্যাগ আর আরিফ ভাইয়ার ফোন ফিরিয়ে আনতে, যেটা আমি তখন তাড়াহুড়োয় ভুলে ফেলে এসেছিলাম ম্যামের কাছে। জুই আমার জন্য কলেজ গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে। বাকি স্টুডেন্টরা যার যার মতো করে বাসায় ফিরে যাচ্ছিল। আমরাও চলে যাব, কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছিল সুলতানা ম্যাডামের কাছে। দরজার বাইরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকতেই হতভম্ব হয়ে গেলাম। এতক্ষণ যা একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস। আর চুপসে যাওয়া কক্ষের ভিতরে হৃদ খানের উপস্থিতি দেখে প্রচণ্ড হাঁসফাঁস রুমে উপস্থিত 3টা মানুষকেই দেখে নিলাম। হৃদ খান ল্যাপটপের সম্মুখে বসে কিছু একটা দেখছেন, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হৃদ খানের বসে কিছু একটা দেখাচ্ছেন, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হৃদ খানের ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখিয়ে কাজের বিশ্লেষণ করছেন। আমি বুঝলাম হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন। আমি রুমে ঢুকতে প্রথমে চোখাচোখি হয়েছিল হৃদ খানের সঙ্গে। তখনকার অপমানের জন্য চক্ষু লজ্জায় বেশ লেগেছিল আমার। বিরক্তি, নার্ভাসের তৎক্ষণাৎ ওনার পর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম। ম্যাম আমার দিকে তাকিয়েছিল আমার অসময়ে আগমনে। আমাকে দেখে ম্যাম বলে উঠল, কি চাই? ম্যামের প্রশ্নে আমি হাঁসফাঁস করে আর চোখে হৃদ খানের দিকে তাকাতেই চাইলাম। দেখলাম উনি এক পলক আমাকে দেখে পুনরায় নিজের কাছে মনোযোগী হয়েছেন। ইতিমধ্যে তার সামনে আমার দিকে আপাতত ওনার কোনো মনোযোগী নেই। আমি স্বস্তিতে হাঁসফাঁস করে ইতস্থ গলায় বললাম ম্যামকে, ম্যাম আমার ব্যাগ আর ফোনটা চাই। ও, তোমার ব্যাগ আর ফোন আমি টিচার রুমে রেখে এসেছিলাম তখন। তুমি গিয়ে অফিস সহকারী হারুনকে বলো আমার কথা, সে তোমার ব্যাগপত্র দিয়ে যাও। জি ম্যাম। জড়তার মাথায় নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে চলে যেতে চাইলাম। চুপিসারে সোজা ঘুরে বের হতে চাইলে তখনই শুনলাম হৃদ খানের গম্ভীর গলা, আপনি খেয়েছেন? কিছুটা চমকেই পিছনে ফিরলাম। হৃদ খান নামক একজন অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসা করছে। বিষয়টি আমার কাছে বেশ অবাক করা ছিল, তাই পিছনে ঘোরার সাথে সাথে হৃদ খানের উদ্দেশ্য মিহি স্বরে বলে ফেললাম, না স্যার। আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর এলো আমার কানে। পাশ থেকে হৃদ খানের কথার উত্তর দিয়ে সুলতানা ম্যাম বলল, না স্যার, খাবো একটু পর। বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছিলাম আমি। আপনি খেয়েছেন? সমদরের কথাটা হৃদ খান আমাকে নয়, বরং সুলতানা ম্যামকে জিজ্ঞাসা করেছিল। আমি মাঝ থেকে বিনা দাওয়াতে
মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে। না বুঝেই অন্যর কথা উত্তর দিয়ে নিজেকে লজ্জিত হলাম। উফ, আসলে বিভ্রান্তকর। লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে? সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম হৃদ খানের সামনে। আজও আমার সেদিনের লজ্জাজনক পরিস্থিতির কথাটা মনে হলে ভীষণ হতাশ লাগে। আচ্ছা, যাই হোক, সেদিন লজ্জায় আমি কারোর দিকে তাকাতেও পারছিলাম না, বরং লজ্জায় থমথমে মুখে যখন নিজের দৃষ্টি লুকিয়ে বের হতে চাইলাম, ঠিক তখনই শুনলাম হৃদ খানের পুনরায় গম্ভীর স্বর। তিনি ম্যামকে বললেন, আপাতত আপনার এখানে কাজ শেষ মিস, যান আপনি, বাকিটা আসিফ বুঝে নিবে। হৃদ খানের কথায় সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল, কিন্তু আপনার ম্যামকে বলতে না দিয়ে হৃদ খান পুনরায় বলল, আপনি এখন আসতে পারেন। আমি চলে যেতে গিয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম। বিষয়টা আমার বোধগম্য হতে প্রচণ্ড অস্বস্তিতে দ্রুত নিজের সৃষ্টি নিজে নামিয়ে নিলাম। ম্যামের পেছন পেছন আমিও বের হয়ে চলে যেতে চাইলে হঠাৎ পেছন থেকে ডাক দিল হৃদ খান, আপনি থাকুন মিস। আমি এবার আর বোকার মতো দাঁড়ালাম না। ভাবলাম হৃদ খানের ডাক আমার জন্য ছিল না, বরং পুনরায় ম্যামকে ডাকছেন তিনি। বিষয়টা অনাগ্রস্ত করে চলে আসতে চাইলে হৃদ খান শক্ত গলায় ধমক, মুহূর্তে কেঁপে উঠলাম আমি। এই মেয়ে, তোমাকে থাকতে বলেছি না? আমি ওয়েট। ধমক খেয়ে সাংঘাতিক চমকে গিয়েছিলাম আমি। লোকটা তো সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধার মানুষ তিনি। জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দেবে। আল্লাহ, একে তো সকালে প্রিন্সিপাল স্যারের রুমে আমায় অপমান করলো, আর এখন শাসাচ্ছে। কিন্তু কেন? কি দোষ করেছি আমি? নাকি আমরা পূর্ব পরিচিত? কই, আমার তো কিছু মনে পড়ছে না। জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে বলে লোকটার ধমকে আরও সিটিয়ে গেলাম আমি। বুকের ভেতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধূপধাপ লাফালাফি করছে, সারা শরীরে জানান দিচ্ছে যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমাকে অজ্ঞান করে দেবে সে। অতিরিক্ত ভয়ে যেমন মানুষ দিশাহারা হয়ে যায়, আমার অবস্থাও ঠিক তেমন ছিল। অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না। হাত পা ঠান্ডা অনুভব করছিলাম। গলা দিয়ে তেমন কথা বলার জোর পাচ্ছিলাম না, নার্ভাসনেসের জন্য। তারপর নির্ভয়ে নিভে যাওয়ার গলায় একটু করে পেছনে ঘুরে বললাম, জি আমাকে? তৎক্ষণাৎ শক্ত গলায় উত্তর এলো হৃদ খানের, ইয়েস ইউ, কাম হেয়ার। ছেড়ে রাখা শাড়িটার আঁচলটা মুঠোয় চেপে নত মাথায় দুই দম এগিয়ে গেলাম হৃদ খানের সম্মুখে। মিস আর মিসেস। হৃদ খানের কথার সামনে মানে প্রথমে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, ম্যারিড অর আনম্যারিড? জি আনম্যারিড। মানে সিঙ্গেল? হৃদ খানের কুচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথাটা ওনার মন মতো হয়নি। হয়তো অন্য কোনো উত্তরে প্রত্যাশা করেছিলেন তিনি। আমি ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানাই, আমার কথায় হৃদ খান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশের লোকটাকে ঢিঙিয়ে আমার সম্মুখে এসে দাঁড়ালেন, টেবিলের কোমর ঠেকিয়ে। আক্রোশে হেয়ালি গলায় বললেন, আপনি সিঙ্গেল কেন? আমি সিঙ্গেল কেন? এমন অদ্ভুত প্রশ্নের উত্তর কি দেব এই লোককে? এইসব প্রশ্নের কেউ উত্তর করে আজব। আমি মিনমিন গলায় বললাম, এমনি। আমার উত্তর হয়তো সে সন্তুষ্ট হয়নি, কেমন অসন্তুষ্ট গলায় বলল, বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় কি মিস? সবাইকে দেখাতে কেমন একই লাগে। এই জন্য হয়তো আজকাল মেয়েরা সহজে মিথ্যা বলে নিজের সিঙ্গেল দাবি করতে পারে। আচ্ছা, যাই হোক সেসব কথা। আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নারী হবেন, আর আমাকেও সত্যি বলছেন?
এটাও আমি বিশ্বাস করি, তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিত মহিলাকে চাই। আপনি সে নন, তাই আমার আপনার প্রয়োজন নেই, আপনি আসুন। লোকটার পরপর কথায় হা হয়ে গেলাম আমি। সবগুলো কথাই কেমন মাথার উপর দিয়ে গেল আমার। ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খুঁজে নিজের জন্য, আর এই লোক বিবাহিত মিঙ্গেল মহিলা খুঁজছে নিজের জন্য পরকীয়া করতে। ছি, কি খারাপ এই লোক! পরকীয়ার জন্য শেষ কিনা বিবাহিত মহিলাদের খুঁজছে। ছি, এত রুচি খারাপ হয় না তাদের? প্রচণ্ড ঘৃণা গা শিরশির করে উঠল আমার। লোকটাকে প্রথম চোখের দেখায় ভালো লেগেছিল, কিন্তু লোকটার রুচি সম্পর্কে জেনে ততটাই গা ঘিন ঘিন করে উঠল। তো রুচিতে রিদ খানের চরিত্র খারাপ, এই কথাটি সর্বপ্রথম আমার মস্তিষ্কে তক্ষণে ঢুকেছিল। হঠাৎ দেখা হওয়া রিদ খানের পরপর কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। বাস্তবে আমাদের সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখা হয়, এমনভাবে কথা বলে, তাহলে আমরা তার সম্পর্কে ঠিক উল্টো ধারণা করি। হয়তো সামনের লোকটা পাগল, নয়তো আর তার ক্যারেক্টারের সমস্যা আছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তবে আমার রিদ খানকে পাগল মনে হয়নি, কারণ রিদ খান সুস্থ ঠান্ডা মস্তিষ্কের মানুষ ছিল, সেটা আমি প্রথম দেখায় বুঝে গিয়েছিলাম। তাই দ্বিতীয় কারণটা আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল যে রিদ খানের ক্যারেক্টার সমস্যা হবে। আমি যখন রিদ খানের ক্যারেক্টার নিয়ে চিন্তাভাবনায় বিভোর ছিলাম, ঠিক তখনই আমার ধ্যান ভাঙে আবারও রিদ খানের প্রশ্নে। নাম কি? রিদ খানের এই প্রশ্নে অসন্তুষ্ট হয়েছিলাম, কারণ ওনার সামনে তো সকালে ওনার দাদা আরফ খানকে আমি আমার নামটা বলেছিলাম। তখন কি উনি শুনতে পাননি আমার নামটা, নাকি শুনেও না শোনার নাটক করছে আমার সাথে? জড়তায় গলায় উত্তর দিলাম, জি, আমার নাম। আপনি ছাড়া আশেপাশে আর কাউকে দেখছি না। নাম জানতে চাওয়ার মতন। লোকটার তেরামির কথা বুঝলাম। রিদ খান মোটেও সোজা মানুষ নয়। আমার মতো অপরিচিত মানুষের সাথে যদি তার এত তেরামি হয়, তাহলে পরিচিত মানুষদের সাথে এই লোক কতটা তেরামি করবে তা আল্লাহ জানেন। এত তেরা লোকের কোনো গার্লফ্রেন্ড আজও টিকছে কিনা কে জানে। তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে লোকটা আমার নামটা জেনেও তেরামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞাসা করছে। এই জন্য আমিও রিদ খানকে পরীক্ষা করার জন্য মিথ্যে একটা নাম বলে ফেলি চট করে, ইসরাত জাহান। নামটা বললেই ভয়ে ভয়ে তাকালাম রিদ খানের দিকে। যদি মিথ্যা নাম বলার অপরাধে আবারও ধমক দেয় আমাকে, সেই ভয়ে। কিন্তু না, রিদ খান আপাতত তেমন কিছুই করল না, বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন উনি কোনো কিছুই হিসাব মিলাচ্ছেন আমার উত্তরে। রিদ খানের তীক্ষ্ণ দৃষ্টি দেখে বুঝলাম সে হয়তো সত্যি সত্যি সকালে আমার বলা নামটা উনি শোনেননি, নয়তো কাজের মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করা হয়নি। তিনি তখনই হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে নিশ্চিত হতে চেয়েছিল কোনো কিছু নিয়ে। কিন্তু আমি রিদ খানকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম। এখানে সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই তারা রিদ খান আমাকে মিথ্যাবাদী বলে মনে করবেন। এজন্য চুপ করে গেলাম। নিজের নামটা ওনাকে না বলে রিদ খান বললেন, নামটা সুন্দর, তবে আমার পছন্দ না। আউট। আবারও অপমান। লোকটা কি আর কোনো কাজ নেই নাকি এখন যখন তখন আউট আউট বলে আমাকে অপমান করা ছাড়া? আমি কি ইচ্ছাকৃতভাবে এখানে ছিলাম নাকি? বরং উনি আমাকে এতক্ষণ আটকিয়ে রেখেছিলেন একের পর এক প্রশ্ন করে। মনে মনে অনেক ক্ষেপে গেলেও মুখে প্রকাশ করলাম না কিছু, বরং
নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলে ফের শুনলাম হৃদ খানের প্রশ্ন মিশ্রিত স্বর। তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা মিস, ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব, প্রতারক, পালাতক হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে? ধৈর্যের সীমা অতিক্রম করেই সেই দিন হৃদ খান। তারপরও জোর গলায় লোকটাকে কিছু বলতে পারিনি। এমনি লোকটা বারবার ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে আজে বাজে কথা বলে আমাদের বদনাম রটাচ্ছে। এখন আমি যদি পাল্টা উত্তর করতাম তাহলে লোকটা নিশ্চয় আমাকে আঙুল দিয়ে দেখিয়ে বলতো, এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে, শুধু নিজের মাতৃভূমির বদনাম হবে না। রাগ চেপে হন হন করে বেরিয়ে পড়েছিলাম লোকটার সামনে থেকে, নয়তো লোকটা যা তা বলে আমাকে আরো অপমান করতো সেখান থেকে।